সবাইকে এই চ্যানেলে স্বাগত। এর আগের ক্লাসে তোমরা রাষ্ট্রপতির বিভিন্ন ক্ষমতা সম্পর্কে জেনেছো। আরো কিছু ক্ষমতার কথা বলা বাকি রয়েছে। তো যারা রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে আগের ভিডিওটা দেখোনি তারা ভিডিওটা দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। এখন রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা রয়েছে যে হাং পার্লামেন্ট যখন তৈরি হয় তখন রাষ্ট্রপতি নিজের মতন ডিসিশন নিতে পারে। তাহলে হাং পার্লামেন্ট বিষয়টা কি? সংসদ বা পার্লামেন্টে যদি কোনো পার্টির বহুমত না থাকে সেই পরিস্থিতিকেই বলা হয় হাং পার্লামেন্ট। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের লোকসভাতে টোটাল সিট হলো 545টা। সুতরাং সরকার গঠনের জন্য সিটের দরকার এর অর্ধেক, মানে 273টা। এখন কোনো একটা লোকসভা নির্বাচনে ধরলাম এ পার্টি 200টা ভোট পেল, বি পার্টি 250টা ভোট পেল, সি পার্টি 60টা ভোট পেল, ডি পার্টি 20টা ভোট পেল, আর বাকিরা বাকি ভোটগুলো পেল। এখন এই অবস্থায় যেহেতু কোনো পার্টি একা 273টা সিট পায়নি, তাই এর ভেতর কোনো পার্টি নিজে সরকার গঠন করতে পারবে না। তো এই ক্ষেত্রে এই পার্টিগুলো সরকার গঠনের জন্য কি করতে পারে? এ আর বি জোট করে নিতে পারে, বা এ সি ডি পার্টি জোট করে নিতে পারে, বা বি সি জোট করে নিতে পারে, বি ডি জোট করে নিতে পারে। মানে বিভিন্ন পার্টি নিজেদের ভেতর জোট করে 273টা সিট পূরণ করলেই তারা সরকার গঠন করতে পারবে। এরকম দুটো বা তার বেশি পার্টি একসাথে জোট হয়ে যদি সরকার তৈরি করে সেই সরকারকে বলা হয় জোট সরকার। কিন্তু যদি এই সমস্ত পার্টি নিজেদের ভেতর জোট না করে তখন কি হবে? তো সরকার তৈরি না হওয়া এই পরিস্থিতিকেই বলা হয় হাং পার্লামেন্ট। এই অবস্থায় রাষ্ট্রপতি তার ইচ্ছা মতো এই পার্টিগুলোর ভেতর যে কোনো একটা পার্টি থেকে, ধরলাম সি পার্টির একজনকে প্রধানমন্ত্রী হতে বলবে আগামী 30 দিনের জন্য, এবং তাকে আরো বলবে যে আগামী এই 30 দিনের ভেতর অন্য পার্টির সাথে জোট করে 273টা সিট ফিল আপ করতে। যদি জোট করে 273টা সিট হয়ে যায় তখন কে প্রধানমন্ত্রী হবে সেটা ওই জোট করা পার্টির ভেতর নিজেরা ডিসিশন নিয়ে নেবে। আর যদি 30 দিনের ভেতর জোট করে বহুমত মানে 273 সিট ফিল আপ না হয় তখন প্রেসিডেন্ট চাইলে অন্য কোনো পার্টিকে এই একই সুযোগ দিতে পারে, বা ইলেকশন কমিশনারকে বলতে পারে যে পুনরায় নির্বাচন করানোর জন্য। তবে এই পুনর্নির্বাচন করাতে হবে আগামী 6 মাসের ভেতর, এবং এই 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি দেশটাকে চালাবে। 1996 সালে লোকসভা নির্বাচনে একবার এই হাং পার্লামেন্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর রাষ্ট্রপতির আরো একটা ক্ষমতা আছে যে তিনি যে কোনো ধরনের অপরাধীর যে কোনো ধরনের সাজা মাফ করে দিতে পারেন, এমনকি ফাঁসির সাজাও। এই সাজা মাফ করা নিয়ে রাষ্ট্রপতি মূলত 5 রকম ভাবে সাজা মাফ করতে পারেন। সেগুলো হলো পার্ডন, কমিউটেশন, রেমিশন, রেসপাইট আর রিপ্রাইভ। পার্ডন, কমিউটেশন, রেমিশন, রেসপাইট আর রিপ্রাইভ। এখানে পার্ডন মানে হলো ক্ষমা করা। এর দ্বারা রাষ্ট্রপতি যে কোনো অপরাধীর যে কোনো রকমের অপরাধ ক্ষমা করে দিতে পারে এবং যে কোনো রকমের সাজা থেকে তাকে সম্পূর্ণ মুক্ত করে দিতে পারে। এমনকি ফাঁসির সাজা মাফ করেও তাকে সম্পূর্ণভাবে মুক্ত করে দিতে পারে। এরপরে আছে কমিউটেশন মানে লঘুকরণ। এটা প্রয়োগ করে রাষ্ট্রপতি যে কোনো সাজার প্রকৃতিকে কমিয়ে দিতে পারে। যেমন কারোর যদি 7 বছরের জন্য কঠোর সাজা থাকে তাহলে সেক্ষেত্রে তাকে 7 বছরের জন্যই সাজা দেবে, কিন্তু তার কঠোর সাজা না করে সাধারণ সাজা করে দিতে পারে। বা কারোর যদি ফাঁসির সাজা থাকে তাহলে সেই ফাঁসির সাজাটাকে কমিয়ে হয়তো 10 বছর বা 12 বছরের জন্য কঠোর সাজা করে দিতে পারে। এরপরে আছে হলো রেমিশন। রেমিশন প্রয়োগ করে শুধু সাজার সময়টাকে কমিয়ে দেওয়া যায়। মানে কারোর হয়তো 5 বছরের কঠোর সাজা দিল, সেখানে রাষ্ট্রপতি তার সাজাটাকে কমিয়ে 2 বছরের জন্য কঠোর সাজার ব্যবস্থা করে দিতে পারে। তবে হ্যাঁ, ফাঁসির সাজাতে এই রেমিশনটা প্রয়োগ করা যায় না। এরপরে আছে হলো রেসপাইট। রেসপাইট প্রয়োগ করে রাষ্ট্রপতি হেলথ বা স্বাস্থ্যের দিককে মাথায় রেখে কারোর সাজাকে স্থগিত করে রাখতে পারে। যেমন কোনো অপরাধের জন্য কোনো মহিলাকে হয়তো 5 বছরের জন্য সাজা দেওয়া হলো। এখন যখন সাজা দেওয়া হলো তখন হয়তো ওই মহিলা গর্ভবতী রয়েছে, তাহলে তার গর্ভবতী থাকাকালীন তাকে ওই সাজাটা দেওয়া যায় না। তার প্রসব হয়ে যাবে, তারপর থেকে তার সেই 5 বছরের সাজাটা চালু হবে। এটাই বলা হয় এই রেসপাইটে। বা এখানে আরো একটা উদাহরণ যদি দিই, কোনো একটা অপরাধের জন্য হয়তো 3 বছরের সাজা রয়েছে। এখন ওই অপরাধটা যে করলো তার হয়তো মেন্টালি কোনো সমস্যা রয়েছে বা ফিজিক্যালি কোনো সমস্যা রয়েছে, তাহলে রাষ্ট্রপতি তার হেলথের দিকে খেয়াল রেখে তার হয়তো ওই 3 বছরের সাজাটাকে কমিয়ে 1 বছরের সাজা করে দিতে পারে। এটাকেই বলা হয় রেসপাইট। মানে হেলথের ইস্যুতে সাজার প্রকৃতি কমিয়ে দেওয়া বা সাজা কিছুটা ডিলে করে তারপর দেওয়া, সেটাকেই বলা হয় রেসপাইট। এরপরে রয়েছে রিপ্রাইভ। রিপ্রাইভ মূলত ফাঁসির সাজার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কি হয়,
আমরা জানি যে ফাঁসির সাজা মাফ করে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতিরই রয়েছে। এখন কোনো একজন অপরাধীকে কোনো বিচারপতি ফাঁসির সাজা দিয়ে দিলেন, তখন ওই অপরাধী তার ফাঁসির সাজা মুকুব করানোর জন্য রাষ্ট্রপতির কাছে যাবে। এই অবস্থায় রাষ্ট্রপতি হয়তো ব্যস্ত রয়েছে, বা সে হয়তো বিদেশ সফরে গেছে, বা অন্য কোনো কারণে এমন পরিস্থিতি তৈরি হলো যে তার ওই ফাঁসির সাজার বিষয়টা দেখার সময় নেই। তাহলে রাষ্ট্রপতি কি করবে? রাষ্ট্রপতি এই রিপ্রাইভ প্রয়োগ করে ওই ফাঁসির সাজাকে স্থগিত করে দিয়ে যাবে। মানে যে কোনো কোর্টে যারই ফাঁসির সাজা দিক না কেন, রাষ্ট্রপতি যতক্ষণ অ্যাভেলেবেল না হবে ততক্ষণ ফাঁসির সাজা দেওয়া যাবে না। রাষ্ট্রপতি অ্যাভেলেবেল হবে, তারপরে ফাঁসির সাজা দেওয়া যাবে। তখন যদি কেউ রাষ্ট্রপতির কাছে এসে ফাঁসির সাজা মুকুব করানোর আবেদন করে, তখন রাষ্ট্রপতি সেটা ভেবে দেখবে। এটাই বলা হয় এই রিপ্রাইভে। তো এই হলো ক্ষমা করা নিয়ে রাষ্ট্রপতির 5 ধরনের ক্ষমতা। এবার রাষ্ট্রপতি যেহেতু যে কোনো কারোর যে কোনো রকমের সাজা মাফ করে দিতে পারে, ফলে রাষ্ট্রপতি নিজেও যদি কোনো অপরাধ করে তাহলে তার উপর এই ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ করে নিজেকে সেই অপরাধ থেকে মুক্ত করে নিতে পারে। এই জন্যই রাষ্ট্রপতি পদে থাকাকালীন ওই রাষ্ট্রপতির উপর কোনো ফৌজদারি মামলা মানে সেশন কেস চালানো যায় না, এবং তাকে গ্রেপ্তারও করা যায় না। পদে থাকাকালীন কোনো রাষ্ট্রপতির উপর ফৌজদারি মামলা চালানো না গেলেও তার মেয়াদ শেষ হওয়ার পর তার উপর সেই ফৌজদারি মামলাটা চালানো যায়। তবে হ্যাঁ, পদে থাকাকালীন কোনো রাষ্ট্রপতির উপর দেওয়ানি মামলা বা সিভিল কেস চালানো যেতে পারে। এরপর আছে রাষ্ট্রপতির ভেটো পাওয়ার। লোকসভা বা রাজ্যসভা থেকে রাষ্ট্রপতির কাছে আসা কোনো বিলে অসম্মতি দেখানোর ক্ষমতাকেই বলা হয় ভেটো পাওয়ার। লোকসভা বা রাজ্যসভার এই বিল যে কি সেটা আমরা মোটামুটি সবাই জানি, তবুও একবার বলি। দেশে কোনো নতুন আইন আনা, বা পুরনো আইনকে সংশোধন করা, বা দেশে কোনো নতুন কাজ করা, বা সংবিধানে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসকে সংশোধন করা, এর জন্য কিছু ডকুমেন্ট তৈরি করতে হয়, যেখানে সমস্ত কাজ বা সংশোধন বা নতুন আইন কানুন সম্পর্কে খুঁটিনাটি সমস্ত কিছু লেখা থাকে। সেটাকেই বলা হয় বিল। এখন লোকসভা বা রাজ্যসভাতে এই বিল তৈরি করে 2 সভাতেই পাশ করিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয় তার অনুমোদনের জন্য। রাষ্ট্রপতি যদি ওই বিলটা অ্যাপ্রুভ করে দেয়, তখন সেটা সারা দেশে লাগু হয়ে যায়। কিন্তু রাষ্ট্রপতি যদি সেটা অ্যাপ্রুভ না করেন বা অ্যাপ্রুভ করতে না চান, তখন ধরা হয় যে তিনি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছেন। ভারতীয় সংবিধান দ্বারা রাষ্ট্রপতিকে 3 ধরনের ভেটো ক্ষমতা দেওয়া হয়েছে: অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো আর পকেট ভেটো। অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো আর পকেট ভেটো। কোনো বিলকে পুরোপুরি ক্যান্সেল বা সমাপ্ত করে দেওয়ার জন্য যে ভেটো ব্যবহার হয় তাকে বলা হয় অ্যাবসলিউট ভেটো। রাষ্ট্রপতি যদি কোনো বিলে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ করেন, তখন বুঝতে হবে যে ওই বিলটা দেশের বিকাশ বা উন্নতির জন্য না। যে বিলে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ হবে সেই বিলকে পুনরায় আর সংসদে তোলা যায় না, এমনকি তাকে মডিফাই করেও ওই বিষয়ে নতুন কোনো বিল আনা যাবে না। এরপর আসে সাসপেন্সিভ ভেটো। সংসদ থেকে আসা কোনো বিল দেখে যদি রাষ্ট্রপতি মনে করেন যে বিলটা ঠিকই আছে কিন্তু বিভিন্ন জায়গাতে মডিফিকেশনের প্রয়োজন, তখন রাষ্ট্রপতি ওই বিলটাকে পুনর্বিবেচনার জন্য সংসদে পাঠিয়ে দেয়। এটাই হলো এই সাসপেন্সিভ ভেটোর প্রয়োগ। এই সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করে যখন রাষ্ট্রপতি কোনো বিলকে পুনর্বিবেচনার জন্য সংসদে পাঠাবে, তখন সংসদে ওই বিলটা মডিফাই হোক বা না হোক, সংসদ থেকে যখন আবার রাষ্ট্রপতির কাছে আসবে, তখন রাষ্ট্রপতির ওই বিলটাকে অ্যাপ্রুভ করতেই হয়। এই সাসপেন্সিভ ভেটো প্রয়োগ করতে হলে রাষ্ট্রপতি সাধারণত 10 দিনের ভেতর ওই বিলটাকে সংসদে ফেরত পাঠিয়ে দেয়। এরপর বিভিন্ন বিলে অসম্মতি দেখানোর জন্য রাষ্ট্রপতির কাছে আরেকটা ভেটো থাকে, সেটা হলো পকেট ভেটো। এই ভেটো প্রয়োগ করে রাষ্ট্রপতি কোনো বিলকে ক্যান্সেল না করে বা কোনো বিলকে সংসদে ফেরত না পাঠিয়ে নিজের কাছেই অনির্দিষ্টকালের জন্য রেখে দিতে পারে। পকেট ভেটো প্রয়োগের একটা খুব ভালো এক্সাম্পল আছে। 1986 সালের সময় ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী জয়েল সিং। তার কাছে ডাক বিভাগের সংশোধন নিয়ে একটা বিল এসেছিল। এই বিলে বলা ছিল যে ডাক বিভাগ চাইলে যে কোনো কারোর চিঠি পড়ে দেখতে পারে। তখন রাষ্ট্রপতি নিজের পকেট ভেটো প্রয়োগ করে সেই বিলটাকে অনির্দিষ্টকালের জন্য নিজের কাছে রেখে দেয়, এবং তা এখনো সলভ হয়নি, এবং পরে সংসদে এ নিয়ে আর কোনো বিলও ওঠেনি। তো এই হলো রাষ্ট্রপতির ভেটো পাওয়ার। এরপর রয়েছে রাষ্ট্রপতির ইমার্জেন্সি পাওয়ার, মানে রাষ্ট্রপতি কখন জরুরি অবস্থা জারি করে, কতদিনের জন্য জরুরি অবস্থা জারি থাকে, কি কি হয়। তো সেই সমস্ত জিনিস নিয়ে ব্যাখ্যা করতে গেলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই রাষ্ট্রপতির এই ইমার্জেন্সি পাওয়ার নিয়ে আমরা এর পরের ক্লাসে তোমাদেরকে বলে দেবো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। যদি কোথাও কোনো ডাউট থাকে বা অন্য কিছু জানার প্রয়োজন হয়, কমেন্ট বক্সে আমাদেরকে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেসিডেন্টের পাওয়ার নিয়ে এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।